আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। যে কোনো সময়ে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হতে পারেন তারেক রহমান। ক্ষমতা নিয়ে নিতে পারে সেনাবাহিনী। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিছু নাম কখনো নিছক ব্যক্তি থাকে না, তারা হয়ে ওঠে একটি সময়ের প্রতীক, একটি ধারা, কখনো বা এক বিভাজনের কেন্দ্রবিন্দু। তারেক রহমান সেই ধরনেরই একটি নাম, যাকে ঘিরে যেমন উচ্ছ্বাস আছে, তেমনি রয়েছে প্রশ্ন, সমালোচনা এবং এক দীর্ঘ বিতর্কের ছায়া। রাজনীতির মঞ্চে তার প্রবেশ কোনো আকস্মিক ঘটনা ছিল না। তিনি এমন একটি পরিবারে জন্ম নিয়েছেন যেখানে রাজনীতি শুধুমাত্র পেশা নয়, বরং রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা। তার পিতা জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে যুক্ত, আর তার মা খালেদা জিয়া দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেত্রী। ফলে তারেক রহমানের রাজনীতিতে প্রবেশ যেন এক অর্থে পূর্বনির্ধারিত পথই ছিল। কিন্তু জন্মসূত্রে পাওয়া পরিচয় আর নিজের তৈরি করা রাজনৈতিক অবস্থান, এই দুয়ের মধ্যে ব্যবধান অনেক। সেই ব্যবধান পেরোনোর গল্পই তার রাজনৈতিক জীবনের মূল নাটকীয়তা। উত্থানের গল্প, সংগঠন, প্রভাব এবং দৃশ্যপটের পরিবর্তন। ২০০১ সাল, বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পালাবদল ঘটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে এবং সেই সঙ্গে দৃশ্যপটে আরও স্পষ্ট হয়ে ওঠেন তারেক রহমান। প্রথম দিকে তিনি সরাসরি ক্ষমতার আসনে না থাকলেও ধীরে ধীরে দলীয় কাঠামোর ভেতরে তার প্রভাব বাড়তে থাকে। সংগঠন পুনর্গঠন, তরুণদের সম্পৃক্ত করা, মাঠ পর্যায়ের নেটওয়ার্ক শক্তিশালী করা, এসব কাজের মাধ্যমে তিনি নিজস্ব একটি অবস্থান তৈরি করেন। সমর্থকদের ভাষায় এটি ছিল নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থান। কিন্তু সমালোচকদের চোখে এখান থেকেই শুরু হয় ক্ষমতার এক ভিন্ন ধর্মী বিন্যাস, যেখানে আনুষ্ঠানিক কাঠামোর বাইরেও প্রভাব বিস্তার করা সম্ভব। হাওয়া ভবন, বাস্তবতা, প্রতীক নাকি রাজনৈতিক বয়ান? বাংলাদেশের রাজনৈতিক অভিধানে হাওয়া ভবন একটি পরিচিত শব্দ। এটি একদিকে একটি বাস্তব স্থান, অন্যদিকে একটি প্রতীক, যার অর্থ বিভিন্ন মানুষের কাছে ভিন্ন। সমালোচকদের মতে এটি ছিল এক ধরনের অনানুষ্ঠানিক ক্ষমতার কেন্দ্র, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রভাব তৈরি হতো। তাদের ভাষায় এটি ছিল ছায়া প্রশাসনের প্রতীক। অন্যদিকে বিএনপির নেতারা এবং সমর্থকেরা বরাবরই এই ধারণাকে অস্বীকার করেছেন। তাদের মতে এটি ছিল একটি দলীয় কার্যালয়, যেখানে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হতো, এর বাইরে কিছু নয়। এই দ্বৈত বর্ণনাই আসলে বাংলাদেশের রাজনীতির একটি মৌলিক বৈশিষ্ট্য, একই ঘটনাকে দুই ভিন্ন বাস্তবতায় দেখা। অভিযোগ, মামলা এবং রাজনীতির কঠিন বাস্তবতা। তারেক রহমানের রাজনৈতিক জীবন যতটা আলোয় এসেছে, ততটাই ছায়াতেও আবৃত। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হয়েছে তাকে। এই জায়গাটাই সবচেয়ে জটিল। সমালোচকদের মতে এসব অভিযোগ তার রাজনৈতিক ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। অন্যদিকে তার সমর্থকেরা বলেন এগুলো রাজনৈতিক প্রতিপক্ষের কৌশল, ক্ষমতার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করার একটি পরিচিত পদ্ধতি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন উদাহরণ নতুন নয়। ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে মামলা, অভিযোগ এবং আইনি চাপ এসব প্রায়ই দেখা যায়। ফলে কোনটি সত্য, কোনটি রাজনৈতিক বয়ান, তা নির্ধারণ করা সাধারণ মানুষের জন্য সহজ নয়। দেশ থেকে দূরে কিন্তু রাজনীতির কেন্দ্রেই। বর্তমানে তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু এই দূরত্ব তাকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। ডিজিটাল যুগে নেতৃত্বের ধারণাই বদলে গেছে। ভার্চুয়াল মিটিং, অনলাইন বক্তব্য, ভিডিও বার্তা, এসবের মাধ্যমে তিনি এখনও দলের সঙ্গে যুক্ত আছেন। সমর্থকদের মতে এটি তার অভিযোজন ক্ষমতার প্রমাণ। সমালোচকদের মতে সরাসরি মাঠে না থাকলে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থাকে। দুই দিকেই যুক্তি আছে। সমর্থন বনাম সমালোচনা, দুই বাস্তবতার সংঘর্ষ। তারেক রহমানকে ঘিরে সবচেয়ে বড় বাস্তবতা হল তিনি একসঙ্গে দুই বিপরীত চিত্র বহন করেন। একদিকে তিনি একটি বড় রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেতা, সংগঠক হিসাবে সক্রিয়, পরিবর্তনের প্রতীক। অন্যদিকে সমালোচকদের চোখে বিতর্কিত অতীতের উত্তরাধিকারী, ক্ষমতার অনানুষ্ঠানিক ব্যবস্থার অংশ, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের সঙ্গে যুক্ত একটি নাম। এই দ্বৈততা থেকেই তার রাজনৈতিক চরিত্রের জটিলতা তৈরি হয়েছে। গুজব, বাস্তবতা এবং রাজনৈতিক প্রচারণা। বাংলাদেশের রাজনীতিতে গুজব একটি বড় ফ্যাক্টর। বিশেষ করে যখন কোনো বড় নেতাকে ঘিরে খবর ছড়ায়, যেমন গ্রেপ্তার, সেনাবাহিনীর ভূমিকা ইত্যাদি, তখন তা দ্রুত ছড়িয়ে পড়ে।
বাস্তবতা হল এসব দাবির অনেকই যাচাইযোগ্য তথ্যের উপর ভিত্তি করে না, বরং এগুলো রাজনৈতিক উত্তেজনা বা প্রচারণার অংশ হতে পারে। তাই এ ধরনের তথ্য গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। সামনে কি? তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও খোলা। অনেক কিছুই নির্ভর করছে আইনি পরিস্থিতি, দেশের রাজনৈতিক পরিবেশ, দলীয় ঐক্য, জনসমর্থন। সবচেয়ে বড় প্রশ্ন হল, তিনি কি ভবিষ্যতে সরাসরি দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে পারবেন? যদি পারেন তাহলে তার নেতৃত্ব কেমন হবে? তারেক রহমানকে এক লাইনে ব্যাখ্যা করা সম্ভব নয়। তিনি একই সঙ্গে সম্ভাবনা, বিতর্ক, উত্তরাধিকার এবং রাজনৈতিক বাস্তবতার একটি মিশ্রণ। তাকে বুঝতে হলে শুধু অভিযোগ বা সমর্থনের দিকে তাকালে হবে না, দেখতে হবে পুরো প্রেক্ষাপট, সময় এবং রাজনীতির অন্তর্নিহিত গতিশীলতা। বাংলাদেশের রাজনীতিতে তার অধ্যায় এখনও শেষ হয়নি, বরং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এখনও বাকি। ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। ভারত সরকার বিষয়টি নিয়ে পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনায় ভারতের সম্মত হওয়া ইঙ্গিত দিতে পারে যে গভীরভাবে বিভাজিত রাজনৈতিক ইস্যুতে কিছুটা নমনীয়তা এসেছে। তবে পর্যবেক্ষকেরা সতর্ক করেছেন, এর অর্থ এই নয় যে নয়াদিল্লি এখনই সাবেক বাংলাদেশী এই শাসককে হস্তান্তরে প্রস্তুত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের অগাস্টে গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ভারতে চলে যান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৭ এপ্রিল নিশ্চিত করেছে যে তারা ঢাকার প্রত্যর্পণ অনুরোধটি আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করছে। এই ঘোষণা ভারতের আগের অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এটি এমন এক সময়ে প্রকাশ্যে এলো যখন দিল্লি আইনি দায়বদ্ধতা ও ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টার মধ্যে ভারসাম্য খুঁজছে। গত ৮ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ভারতের দিল্লির ওপে জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক অভিনব মেহরাত্রা বলেন, ভারতের সক্রিয়ভাবে পর্যালোচনা করার দাবির বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও এটি এখনও প্রক্রিয়াগত ভাষা। তিনি বলেন, সরকারগুলো প্রায়ই এই ধরনের ভাষা ব্যবহার করে কোনো প্রতিশ্রুতি না দিয়ে উন্মুক্ত মনোভাবের ইঙ্গিত দেয়। সরাসরি উপেক্ষা বা প্রত্যাখ্যানের তুলনায় এটি কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেয়। তবে এর মানে এই নয় যে ভারত তাকে হস্তান্তর করতে প্রস্তুত। শেখ হাসিনার নির্বাসন ঘটে একটি সহিংস গণ অভ্যুত্থান ও ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী দমনপীড়নের পর। উচ্চ যুব বেকারত্ব ও কথিত অর্থনৈতিক অব্যবস্থাপনা এই আন্দোলনের জ্বালানি জুগিয়েছিল, যা তার ১৫ বছরের শাসনের অবসান ঘটায়। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলনের সময় মানবাধিকার বিরোধী অপরাধে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ভারত ঐতিহাসিকভাবে মৃত্যুদণ্ডের মুখোমুখি এমন ব্যক্তিদের প্রত্যর্পণ এড়িয়ে চলে, অনেক সময় মানবিক কারণ উল্লেখ করে। ভারত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে হাসিনাকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখেছিল। তিনি ভারতের নিরাপত্তা উদ্বেগ, বিশেষত ইসলামপন্থী চরমপন্থা ও আঞ্চলিক সংযোগ সমাধানে ভূমিকা রেখেছিলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি নয় বরং রাজনৈতিক ইস্যু বলেই মনে করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা ফেলো অমিত রঞ্জন। তার মতে, বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। তিনি বলেন, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ করা স্পষ্টতই ইঙ্গিত করে যে ভারত দুই দেশের কিছু রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে চায়। এই নিয়োগ পেশাগত কূটনৈতিকদের বদলে রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়োগের একটি উল্লেখযোগ্য পরিবর্তন এবং সাম্প্রতিক উত্তেজনার পর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মেরামত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি, ভারতে তার আশ্রয়নামা, বাংলাদেশে ক্রমবর্ধমান ভারতবিরোধী মনোভাব এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক নিম্নস্তরে নেমে আসে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের গৃহীত নীতি ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনে ভূমিকা রেখেছিল। এর মধ্যে রয়েছে ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা এবং বাংলাদেশে চীনা সংস্থাগুলির কার্যক্রমের আমন্ত্রণ। ড ইউনুস ভারতকে শেখ হাসিনাকে সমর্থন ও আশ্রয় দেওয়ার জন্য সমালোচনা করে বলেন, ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব ভারত পছন্দ করেনি, যার কারণে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিধস জয়ের পর উভয় দেশ সম্পর্ক মেরামত পদক্ষেপ নিয়েছে।
এর মধ্যে রয়েছে ধাপে ধাপে ভিসা সেবা পুনরায় চালু করা এবং এ মাসে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা। গোয়ার মন্ত্রায়া ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শান্তি ম্যারিয়েট ডিসুজা বলেন, ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে পুনর্জীবিত করা। এই লক্ষ্য পূরণে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তিনি বলেন, শেখ হাসিনাকে ঢাকার কাছে সমর্পণ করা মানে কার্যত আওয়ামী লীগের অবসান। ভারত নতুন সরকারের সঙ্গে যুক্ত হতে আগ্রহী হলেও ঢাকার পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে সতর্ক রয়েছে। ডিসুজা বলেন, ঢাকা যদি আবার ভারতবিরোধী অবস্থানে ফিরে যায় তখন চাপ প্রয়োগের ক্ষেত্রে শেখ হাসিনা সবসময় দিল্লির জন্য একটি কৌশলগত সম্পদ হয়ে থাকবেন। শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তার নেতৃত্বে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ক্ষমতায় ছিল দলটি। অভিনব মেহরত্রা বলেন, প্রত্যর্পণ প্রক্রিয়া এগোলে বাংলাদেশ ভারতের এক্সট্রাডিশন অ্যাক্ট 1962 এর অধীনে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাবে। এটি পলাতকদের হস্তান্তর সংক্রান্ত ভারতীয় আইন। এরপর দিল্লি অনুরোধটি পর্যালোচনা করার পর আদালত দেখবে লাইনিক ভীতি আছে কিনা। শেখ হাসিনা আদালতে এই অনুরোধকে চ্যালেঞ্জ করতে পারেন। মেহরাত্রা বলেন, আদালত সম্মত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক এবং ভারত সরকার তখনও প্রত্যর্পণ অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারে।